2019 সালে যখন প্রথম সৌদি আরবে আসছিলাম, ওই সময় আসার সময় যতটা ঋণ হয়েছিল, আবার দ্বিতীয়বারের মতো এই 2026 সালে আবার আসলাম সৌদি আরবে। ওই 19 সালে যতটুকু ঋণ হয়েছিল, 2026 সালে ওর চেয়ে বেশি ঋণ হয়েছে। তখন কথাটা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু কিভাবে ঋণ হলো আপনারা তো বলবেন অবশ্যই যে 19 সালে সৌদি আরবে প্রথমবার এসে কি কাজকাম করিনি, করছি, ইনকাম করিনি, করছি, তবে কিভাবে ঋণ হলো এই বিষয়টা আজকে আপনাদের মাঝে খোলাখুলি বলবো। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। 19 সালে যখন প্রথম সৌদি আরবে আসি, আসার পরে প্রথমে ইকামা পাইছিলাম না। কয়েক বছর, 5 বছর অবৈধ ছিলাম। 5 বছর, 5.5 বছর থাকার পরে চিন্তা করলাম দেশে তো ছুটিতে তো যাইতে হয়, তো আমি তো অবৈধ, আমার তো ইকামা নাই, ছুটিতে কীভাবে যাব। তখন চিন্তা করলাম খরচ নেহাই নিয়ে ফাইনাল এক্সিটে গিয়ে আবার নতুন করে আসতে পারবো, যেহেতু আমার হুরুপ নাই, আকামা এক্সপার। এক্সিট নিয়ে গেলে আবার দেশে আসা যাবে, তবে কোনো দালালের মাধ্যমে গেলে আসা যাবে না। এই জন্য অ্যাম্বাসির মাধ্যমে ঘুরলাম প্রায় 1 বছর। ঘোরার পরে ফাইনাল এক্সিট পেলাম এবং ভিসা কন্ট্যাক্ট করে দেশে গেলাম। কম বেশি যাই হোক, টাকা যেটা ইনকাম করি দেশে যাইতে হবে। 5 বছর দেশে যাওয়া হয় নাই, দেশে যাইতে হবে, দেশে গেলাম। তো বিদেশে থাকলে কিন্তু সবারই একটা স্বপ্ন থাকে, সবাই কিন্তু একটা স্বপ্ন নিয়ে আসে বিদেশে, যে কিছু না হলেও একটা সুন্দর ছোটোখাটো একটা বাড়ি। এটা মা বাবার স্বপ্ন, স্ত্রী সন্তান সবারই স্বপ্ন থাকে, ঠিক আছে। এইরকম একটা স্বপ্ন নিয়ে গেলাম। বাড়ি যদি করতে না পারি, বাড়ির কিছুটা কাজ সারে থেকে আসবো। তো দেশে গেলাম, যাওয়ার পরে দেখলাম ঘটনাচিত্র অন্যরকম। এখন একই জায়গায় অবশ্যই 2-3টা ভাই থাকলে ভাগাভাগি করে বাড়িঘর করতে হয়। তো আমার ভাই বাড়ি করলো জায়গায়, বাপের জায়গায় বাড়ি করছে, ঠিক আছে। বাপের যেখানে জায়গা ছিল সেখানে সমান অংশ ওরও আমারও, স্বাভাবিক ভাই ভাই থাকলে সমান অংশ হয়। তো ওখানে বাড়ি করছে পুরাটা নিয়ে। এবং আর এক জায়গায় 2জনের কিনা ছিল সম্পদ, সেখানে বলছে তো ওটাও সমানই, বাপের জায়গার সমানই অংশ, বলছে ওখানে বাড়ি করবে, আমি বাড়ি করব, এরকম একটা কথাবার্তা হলো। তো আমি যে আমার যেখানে জায়গা ছিল, আমার ভাই যেখানে বাড়ি করে পাশে আমার জায়গা রাখছে, সে জায়গাটা অনেক গর্ত ছিল, নিচা ছিল। তো আমি যাওয়ার পরে ওখানে মাটি ভরাইলাম, মাটি ভরাট করলাম, বাগান করলাম, মানে বাড়ি ঘর একটু করতে দেরি হবে, ঠিক আছে। তো করার পর জায়গাটার মূল্য বেড়ে গেল, তখনই শুরু হলো মানে শত্রুদের হিংসা। তখন ভাই আর ভাই থাকলো না, তখন হলো শত্রু। তখন শত্রুদের হিংসা শুরু হলো, কি ব্যাপার, এত পজিশনের জায়গা, সে বাড়ি করবে, তা তো সহ্য হয় না। জানেনই তো, কোনো প্রতিবেশী ভালো থাকলে আর একজন ভালো চায় না, ঠিক আছে। সে নিজে ভালো থাকবে, সমস্যা না, আল্লাহ, ওতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ভালো থাকবেন সেটা চায় না। এটাই হলো প্রতিবেশী মানুষের ব্যবহার। এখন জায়গা কিনা, জমি 2জনের কিনা, আর যে বাড়ি করছে, ও যে বাড়ি করছে সেটা হচ্ছে বাপের জমি। এখন সে বলে আমার কিনা জমি আমি দিব না, বাপের জমিতে আমি বাড়ি করছি, আর এক জায়গাতে আমি বাপের জমি দিয়ে দেবো। কিন্তু জমির কিন্তু একটা মূল্য আছে। যেই মূল্যের জমি আপনি 10 টাকা মূল্যের জমি কিন্তু 2 টাকা মূল্যের জমি নিয়ে কিন্তু আপনি দিবেন না, কেউ দিবে না। কিন্তু 2 টাকার জমি কিন্তু 2 টাকার জমি নিয়ে 10 টাকার জমি কেউ দিবে না এখন বর্তমান যুগে। তো জমিটা এখন ভালো, সে বাড়ি করছে একই জমিতে, পজিশন একই, এখন ওটা কিনা, ওটা দিবে না। কিন্তু আগে সে বিদেশ থাকাকালীন সে বাড়ি করে ফেলেছে, আমি ছিলাম না এবং বাধা দিতেও পারিনি, থাকলে হয়তো জমি দলিল করে দিয়ে বাড়ি করবার দিতাম। তো আমার মায়ের ডিসিশনে করছে, তো একটা ভাই আর এক ভাইকে সাইড করবেই, ঠিক আছে। মানুষের যদি 3 টুকরা জায়গা হয়, 3 দাগে 3 টুকরা জায়গা হয়, সেখানে যদি 2 শতক 2 শতক 2 শতক করে 3 দুগুণে 6 শতক জমি হয়, ওই 3 টুকরা মিলে কিন্তু কেউ 3 দাগে মিলে কিন্তু বাড়ি করতে পারবে না। ভাই ভাই কি করতে হবে, 1 দাগে নিতে হবে। এটাই স্বাভাবিক, মিল মোহাম্মদের ভিতরে নেওয়া হয়েও গেছে। এখন যাওয়ার পরে সে মানুষের বুদ্ধি শুনে উল্টা কথা বলছে। মানুষের বুদ্ধি বলতে বিশেষ করে তার বইয়ের বুদ্ধি। কারণ আমরা যখন জমি কিনছিলাম তখন সে বিয়ে করছিল না, তার বিয়ে একটা করছিল, তার এই বেশি বইয়ের গোলামি করার কারণে বউ আগেরটা চলে গেছে, পরে আবার একটা মেয়ে রেখে চলে গেছে। মেয়েটা এখন বর্তমান মানে বাপ থেকে ওই এতিমের মতো জীবনযাপন কাটাইতেছে। ওইসব ইতিহাস
বলে লাভ নেই। তো মেন বিষয়টা বলি, তখন কি করলো, জমি দেবে না এই শুরু করলো, তার বউতে গ্যাঞ্জাম শুরু করলো। মানে পুরুষ মানুষ গ্যাঞ্জাম, মেয়ে মানুষ গ্যাঞ্জাম করতে পারে না, বউতে গ্যাঞ্জাম শুরু করে দিল। এই জমি গেলে রাখতে দেয় না, ওই জমি গেলে কিনে রাখছে, ওই জমি সবই কিনে রাখছে। হ্যাঁ, আর বিশেষ করে আমি যাওয়ার পরে একটু ওই মাটি উঁচু ভরাট করে আবার মনে করেন সত্য কথা বলতে হবে, বোনের 2 শতক জায়গা কিনে নিয়ে এইরকম করে না টাকা পয়সা বসে থেকে খায়, খরচ খরচ করে তেমন বেশি কিছু টাকা নিয়ে গেছিলাম না। ঠিক আছে, যে টাকাতে বাড়ি ঘর হবেও না, নিজে চলাও যাবে না, অল্প কিছু টাকা নিয়ে গেছিলাম, ধরেন 2-4 লাখ টাকা। ওই টাকা এখন বর্তমান কিছু হয় না। তো এই খরচ করতে করতে কমে গেল। হ্যাঁ, কমে গেল টাকা পয়সা, তখন একটু অভাবেই পড়ে গেলাম। এরই মধ্যে আবার বর্ষাকাল আসলো। বর্ষাকাল এসে বাড়ির হচ্ছে আমার বাড়ি পুরান বাড়ি, বাপে যেটা করছে সেটা মাটির বাড়ি, মাটির প্রাচীর, আমাদের অঞ্চলে মাটির বাড়ি হয়। তো মাটির বাড়ি বর্ষাকালে সেই প্রাচীরটা ভেঙে গেল। আমি যখন দেশে বাইরে ছিলাম তখন আমার একটা ভাই ছিল অসুস্থ, টাকা পয়সা ইনকাম ছিল না। তো টিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে কোনো রকম ঘরের টিমটা পাল্টানো হয়েছিল, কিন্তু প্রাচীরের টিম পাল্টানো হয়েছিল না। প্রাচীরটা পড়ে যায় আমার সামনে যাওয়াকালীন। তখন ওই জায়গায় প্রাচীর পড়ে যাওয়ার পরে ওই প্রাচীরটা দিতে হলো। প্রাচীরটা দিলামও, কারণ আমি আবার পরিকল্পনা করছি দেশের বাইরে চলে আসবো। দেশের বাইরে আসলে এখন ভাঙ্গা বাড়ি রেখে তো আসাও বিষয়টা কেমন হয়। তো প্রাচীরটা ভেঙে যাই হোক ওই দেওয়া শুরু করলাম। তখন প্রাচীর দিতে গিয়ে চিন্তা ভাবনা করলাম যে প্রাচীর দিতে গিয়ে জায়গা কম, প্রাচীর বাড়ি আলাদা করবো। তখন বাড়ির চিন্তা ভাবনা করে ফাউন্ডেশন করে প্রাচীর দিলাম 4টা কলম তুলে। ঠিক আছে, প্রাচীর দিলাম যাতে ভবিষ্যতে ওটা বাড়ির দেওয়ালের মধ্যে নেওয়া যায়। তো এরকম করতে টাকা পয়সা কমে গেল, খরচ বেড়ে গেল, টাকা পয়সা কমে গেল। এখন অভাব দেখে শত্রুদের মানে আরো জোর বেড়ে গেল, যে এখন যদি তাকে ঘায়ল করা যায়। তখন শত্রু আর শত্রুতা বেড়ে দিল, জমি নিয়ে গ্যাঞ্জাম সৃষ্টি করলো। এক জায়গায় গাছ লাগাতে গেলাম, সেটা বউ লাগে দিয়ে সে বিদেশ। ঠিক আছে, সে আমার কুলাঙ্গার ভাই, সে বিদেশ, সে বউ লাগে দিল, গন্ডগোল, মারামারি, মেয়ে মানুষ মারামারি লেগেছে পুরুষের সঙ্গে। তো দেশে গিয়ে প্রথমে ভালোই ছিলাম। ভাই নামের কুলাঙ্গার, ভাবি নামের কুলাঙ্গার, তারা কথাবার্তা সবই বলতো, ভালোই ছিল। যখন অভাবে করলাম একটু চিন্তা করলাম যে কাজকাম করবো, সৌদি আরবে রঙের কাজ করে গেছি, দেশে রঙের কাজ করা একটু শুরু করলাম, ইনকাম করা শুরু করলাম। তখনই হিংসা শুরু হয়ে গেল, ইনকাম করবে কেন, সে ভিক্ষা করে খাবে, আমার কাছে কাজ করে খাবে, আমার বাড়িতে কাম করবে। ঠিক আছে, ফ্রি ফ্রি কাম করে দিতাম, তার মাটি ভাড়াটা দিলাম, তার কত কাম করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ। অথচ যখনই একটু ইনকাম করবে লাগলাম দেশে, তখন হিংসা শুরু হয়ে গেল। হ্যাঁ, জমিলে গন্ডগোল কাচাল। ঠিক আছে, এই করতে করতে বিশাল পর্যায়ে গন্ডগোল করলো, জমি দিবেই না, হ্যাঁ আমি ছাড়বই না। এই পর্যায়ে করতে করতে সে জমি তো বাড়ি করছে, আর আমি তো মাটি ভরাট করছি, বাগান করছি, সহজে সব দখলে যেতে যাচ্ছে না, পারতেছে না। হ্যাঁ, পারছেও না। এখন কি করবে, জোর করে একবার দখলে গেল, সেখানে যে গন্ডগোল মারামারি হলো। তারপর তখন শুরু করলো কেস। সে এই ছিল যে জমিতে তো দখলে গেলে পাবোই না, কিন্তু দখলে গেলে তো অবশ্যই মারবে, মারামারি হবে। তখন কি করবো, আমি মামলা করে দেবো, স্বপ্নের টাকা নাই, আমার টাকা দিয়ে আমি জিতে যাবো। ঠিক আছে, এরকম পরিকল্পনা ছিল। শত্রু দেখেন না, তখন দুর্বল সময় হয়, তখন শত্রুরা আঘাত করে। কিন্তু আমিও পিছপা হয়নি, টাকা পয়সা থাকুক আর না থাকুক, আমার কথা হচ্ছে ঘর ভিটা বেঁচেও খাওয়া লাগে, তবু ওর সাথে আমি হার মানবো না, এরকম অবস্থা। হ্যাঁ, এইরকম করতে করতে মানে একবার বউয়ের সাথে লাগাই দেয়, একবার নিজে লাগাই, করতে করতে 5-5বার বউ সহ 5-5বার আমার নামে মামলা করলো, 5-5টা মামলা করলো। বউ দিয়ে করলো, সে নিজে করলো। ঠিক আছে, এর আগে আমার আর এক ভাই মারা গেছে, সেই ভাই বেঁচে থাকতেও তার নামে এরকম গন্ডগোল ফাসাদ করে মামলা করে, এই করে সে করে, হ্যাঁ নানান কাহিনী করে। ঠিক আছে, মানে তার টাকা আছে, বউকে সবসময় বলে মুখের সাথে লাগো, মুখের সাথে লাগো, মারামারি লাগো, কেস ফেস করলে টাকা পয়সা যত লাগে আমি দিব। তো এই করে যখন একটু অভাবের মধ্যে পড়লাম, তখন শত্রুদের মানে ক্ষমতা বেড়ে গেল। শত্রুরা চিন্তা করছে যে মানে আমাকে নিঃস্ব করে মানে দুনিয়া থেকে উধাও করে দিবে। ঠিক আছে, দেশ থেকে উধাও করে দিবে, যাতে নিঃস্ব হয়ে বাড়ি ঘর ছেড়ে যেন চলে যায় এক জায়গায়, এরকম পরিকল্পনা করলো। হ্যাঁ, তো এইরকম তাদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে নিজে অনেকটা টাকা পয়সা খরচ হয়ে গেল, অনেক কষ্ট তখন শুরু হলো। বাড়িতে অভাব, সন্তানের মুখের আহারের টাকা পয়সা দিয়ে
তার সঙ্গে মোকাবেলা করা লাগছে। সন্তানের মুখের টাকা, নিজে খাবার খায় আর না খায়, তার সাথে মোকাবেলা করা লাগছে। এরকম করে বহুত কষ্টে ঋণগ্রস্ত হয়েছে, কেস ফেস করছে, ওই কেসে টাকা পয়সা গেছে। নিজে আবার একটা স্বপ্ন দেখছি যে আবার আরেকটা বিষয়, এর মধ্যে আরেকটা গেছে, মাটির 3টা ঘর ছিল, 3জনের 3টা, এক ভাইয়ের একটা আছে, ও চলে গেছে। এখন নিজের ঘরে মা ছিল, মাকে সেই ঘর থেকে বাইর করে দিল। মায়ে যে ওর সঠিক কথা বলছে, মায়ে বলছে যে সে জায়গা নিলে তাকে জায়গা দেওয়া লাগবে, সে বাড়ি করলে আরেক ভাইকে বাড়ি করবে দেওয়া লাগবে, এই কথা বলছে। মা সত্য হয়ে গেছে, তখন মাকে তার রুম থেকে বের করে দিল। দিন শেষে দেখা গেছে যে ওই হিসাবে বসার পরে জমি জমা যখন ভাগ করে, যখন মাতবর মেম্বার চেয়ারম্যান বসে যখন হিসাব করা হয়, তখন ওই ঘর পায় না, বাইরে যে জমিতে মারামারি গুন্ডল করতে সেটাও পায়নি, শুধু ওই নিজের যে বাড়ি করছে বাড়িটুকু ছাড়া আর কিছুই কিনতে পারে না লাস্টে। এটা শেষের হিসাব, ঠিক আছে। যাই হোক, এরপরে সে মনে করেন এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ক্ষতিগ্রস্ত করলো, করে সেও বিদেশে আবার ঘুরে চলে গেল, আমি আসলাম। কিন্তু মাঝখানে একটা স্বপ্ন দেখলাম কি, আমার ওই মাকে বাড়ি থেকে বের করে দিল। মা তখন, আমার একটা ঘর আর বারান্দা, আমার বারান্দাতে আমার মাকে রেখে আসছি, তো খুবই মানে এই জন্য আবার প্রবাসে আসলাম, যে ওই ঘরটা একটা যেন কমপ্লিট করতে পারি। আপনারা দোয়া করবেন ঘরটা যাতে কমপ্লিট করতে পারি। ঘরটা কোনো রকম কলম টলম তুলে খেয়ে আসছি। তো এতগুলান ঝুড় ঝামেলা পাড়ি দিয়ে আবার প্রবাসে আসলাম, সৌদি আরবে আবার আসলাম। তো অবশ্যই এখন আপনারা বুঝতে পারছেন যে ঋণগ্রস্ত আগের চেয়ে এখন বেশি হওয়ার কারণ কি। 1 নম্বর কারণ শত্রুদের সাথে ক্যাচাল গন্ডগোল। 2 নম্বর কারণ হচ্ছে একটা বাড়ি দেখার স্বপ্ন, একটা ভিত্তি স্থাপন করা। মানে আমার মায়ের রুম নাই, বারান্দা আছে, এই জন্য চিন্তা করলাম যা হয় হোক কলম তুলে রেখে যায়, পরে টাকা পয়সা দিলে বাড়ির কাজ করতে পারবে, এই মায়ের জন্য। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন মানে আমার মাকে সন্তান নামের কুলাঙ্গার ঘর থেকে বের করে দিছে, আমি যেন মাকে কিছুটা হলো একটা মাথা গোজার জায়গা করে দিতে পারি, যাতে বিল্ডিংয়ে রাখতে পারি। যদি ক্ষমতা দেয় আমি বিল্ডিংয়ে, সে মাকে বের করে দিয়ে নিজের বিল্ডিং বাড়িতে বউকে এসির ভিতরে রাখছে, আর মা বারান্দায় শুয়ে থাকে। সবার ভিতরে একটা কম বেশি স্বপ্ন থাকে যে একটা বাড়ি করা। তো আমার ভিতরেও স্বপ্ন আছে, এবং যে যদি তার সন্তান নামের কুলাঙ্গার তাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমি যাতে তাকে একটা বিল্ডিং, তার বউকে রাখছে এসি ঘরে, আমিও স্বপ্ন দেখছি। আপনাদের দোয়া যদি হয় কোনোদিন পারি না পারি, কিন্তু চেষ্টা করে যাচ্ছি যে মাকে বিল্ডিং ঘর করে দিয়ে এসি ঘরের মধ্যে রাখবো, এরকম স্বপ্ন আমিও দেখতেছি। জানি না পারবো কিনা, আল্লাহ যদি সহায় হয় ইনশাল্লাহ পারবো। তো আপনাদের দোয়া থাকলে পারবো, সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন ইনশাল্লাহ। এবং প্রবাসে আসি 2 টাকা যাতে ইনকাম করতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। তো এই হচ্ছে জীবনের হিস্ট্রি। তো একটা জিনিস নিজেকে সৌভাগ্যবান মনে করি, যে আমি সবচেয়ে বড় সম্পদশীল, ঠিক আছে, কারণ আমার হচ্ছে মা আছে এখনো। নিজেকে এই জন্য সৌভাগ্যবান মনে করি যে মা আমার সঙ্গে আছে, পাশে আছে, দোয়া আশীর্বাদ করে ইনশাল্লাহ। মায়ের দোয়াতে আজ পর্যন্ত টিকে আছে। শত্রুরা অনেক ক্ষতি করতেছে পারেনি, এবং তারা চেয়েছিল আমি যেন বিদেশে না আসতে পারি, আবারও সৌদি আরবে আসছি, শুধু মায়ের দোয়া ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।